শুভেচ্ছা প্রিয় দর্শক, বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালসের সৌজন্য আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, একটি সময় একটি কথা প্রচলিত ছিল, তা হচ্ছে যার হয় যক্ষা তার নাই রক্ষা। কিন্তু বর্তমানে স্লোগানটি একটু পরিবর্তিত হয়েছে। এখন বলা হয় এই কথাটির কিন্তু ভিত্তি নেই। একজন চিকিৎসক কথাটি কতটুকু সত্য সেই ব্যাপারটি কিন্তু নির্ধারণ করবে, বিশেষ করে যখন ইদানিং যে কথাটি বেশি প্রচলিত হচ্ছে বা বেশি কথা হচ্ছে তা হচ্ছে সুপ্ত যক্ষা বা লেটেন্ট টিবি। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং বলা হয় যক্ষা চিকিৎসার পথিকৃৎ ডক্টর আসিফ মুজতবা মাহমুদ। স্যার, আজকে আমরা কথা বলতে যাচ্ছি সুপ্ত টিবি বা সুপ্ত যক্ষা, যাকে বলা হয় নীরব ঘাতক, সেই বিষয়টি নিয়ে। তো প্রথমে একটু জানতে চাই, এই যে টিবিটি, এটি সুপ্ত হচ্ছে কখনো সক্রিয় হচ্ছে, পার্থক্য কিভাবে করব? মূলত আমরা জানি যে সক্রিয় টিবির অনেকগুলি উপসর্গ থাকে, যেটা আমরা সাধারণত জেনে থাকি। কাশির সঙ্গে রক্ত যাওয়া ইত্যাদি, গায়ে জ্বর হওয়া, ফুসফুস বহির্ভূত যক্ষার ক্ষেত্রে গ্ল্যান্ড ফুলে যাওয়া অথবা ক্ষুধা মন্দ দেখা দেওয়া। কিন্তু সুপ্ত টিবি এমন একটি পরিস্থিতি যেখানে জীবাণুটি শরীরে ঢুকেছে কিন্তু সেরকম উপসর্গের সৃষ্টি করেনি। অতএব এটাকে আমাদেরকে একটা হাই রিস্ক গ্রুপকে চিহ্নিত করে তাদের পরীক্ষার মাধ্যমে চিকিৎসা দিতে হবে। এই যে কথাটি আপনি বললেন যে এই হাই রিস্ক গ্রুপকে চিহ্নিত করতে হবে, তো এই হাই রিস্ক গ্রুপ বা ঝুঁকির মধ্যে কারা থাকে? ঝুঁকির মধ্যে রয়েছেন, আপনারা জানেন যে যক্ষা একটি সংক্রামক রোগ, এবং এক রোগীর থেকে আরেক রোগীর কাছে কফের মাধ্যমে জীবাণুটা সংক্রমণ হলেই আরেকজন আক্রান্ত হন। তো প্রথমেই যারা যক্ষা রোগীর সংস্পর্শে আসছেন তার পরিবারবর্গ, এমনকি তার সহকর্মীবৃন্দ, তাদের ক্ষেত্রে এটা একটা গ্রুপ। দ্বিতীয়ত আমরা যারা স্বাস্থ্যকর্মী রয়েছি, আমরা রোগীদের সেবার উদ্দেশ্যে আমরা রোগীর কাছে যাচ্ছি, রোগীর সংস্পর্শে আসছি, আমরা যারা সেবিকা রয়েছেন, অন্যান্য যারা সাপোর্ট স্টাফ রয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্যকর্মী। তৃতীয়ত হচ্ছে যাদের ইমিউন সিস্টেম, প্রতিরোধ ক্ষমতাটা কোনো কারণে ব্যাহত হয়, যেমন ধরুন ডায়াবেটিস, অথবা কেউ খুব বেশি ধূমপান করে, তার ফুসফুসের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তার কিডনির কোনো ধরনের রোগ আছে, উনি ডায়ালাইসিস পাচ্ছেন, অথবা কোনো বিশেষ ধরনের ওষুধ পাচ্ছেন, কোনো ওনার ট্রান্সপ্লান্ট হয়েছে, এই ধরনের রোগীদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাই রিস্ক গ্রুপ বলে চিহ্নিত করেছে। এই যে এই ধরনের ঝুঁকিতে যারা আছে, আমাদের দেশে তো এই ধরনের রোগী অনেক বেশি, তো তাদের ক্ষেত্রে যদি বলা হয় যে চিকিৎসা করতে হবে, তার আগে নিশ্চয়ই তাদের কোনো একটা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে নির্ণয় করা হয় যে তার সুপ্ত টিবি রয়েছে কি রয়নি। তো এই ব্যাপারটি কিভাবে নির্ণয় করা যায়? প্রথমত আমি একটা হাই রিস্ক গ্রুপকে চিহ্নিত করলাম। ধরেন একজন রোগী, উনি চিহ্নিত হলেন, পাশাপাশি তাহলে ওনাকে অনুরোধ করা হবে যে আপনার বাসায় যারা আপনার সংস্পর্শে এসেছিলেন ওনাদেরকে আপনি পরীক্ষার জন্য নিয়ে আসুন। আমাদের প্রথম কাজ হবে যে রোগীর অজান্তে কোনো সক্রিয় টিবি আছে কিনা। যেমন ঘুষঘুষে জ্বর আছে, উনি সেটাকে গুরুত্ব দেন নাই, তো আমরা একটা এক্সরে করলাম অথবা একটা কফ করলাম, দেখলাম যে অনেক ক্ষেত্রে প্রায় 10% রোগীর সক্রিয় টিবি পাওয়া যায় যারা কন্ট্যাক্টে আছেন। আরেকটা রয়েছে যেটা আধুনিক, সেটা হচ্ছে যে রক্তের মাধ্যমে, আমরা এটাকে বলে রাখি ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। রক্তটা একটা টেস্টের মাধ্যমে আমরা বলতে পারি এখানে সুপ্ত টিবি আছে কিনা। এই দুটা টেস্টের মধ্যে যে কোনো একটি যদি পজিটিভ হয়, মানে আমরা তখন, এবং আমরা নিশ্চিত হই যে রোগীর সক্রিয় টিবি থাকার কোনো সম্ভাবনা নেই, তাকে আমরা লেটেন্ট টিবি ইনফেকশনের চিকিৎসা নিয়ে যাব। আমাদের দেশে একটা বড় সংখ্যক মানুষ দেশের বাইরে যায় এবং তাদের ক্ষেত্রে বলা হয় যে এই ধরনের পরীক্ষা করতে হবে, তো সবাইকে কি করতে হবে বা নাকি যারা শুধু ঝুঁকিতে রয়েছে তাদের করাটাও দরকার? আসলে ওই বিষয়টা কিছুটা একটা পুরাতন ধর্মী চিন্তাধারা থেকে আসছে। এটা বর্তমান বিজ্ঞানের সঙ্গে মানে সম্মতি আমরা দেই না। যারা যে বাইরে যারা যাচ্ছেন তাদের পরীক্ষা করার ক্ষেত্রে, এটা অনেক আগে, প্রায় 20 বছর আগে ছিল, এখনও অনেক দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে। কিন্তু আমরা যেটা গুরুত্ব দিতে চাই যে রোগীর চিকিৎসা করা এবং যক্ষা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই যে সুপ্ত টিবির চিকিৎসা যে ভূমিকাটা আছে, সেটা এই দুটো টেস্ট আমরা ওই হাই রিস্ক গ্রুপে করলে আমরা বেশি ফল পাবো। যাদের ক্ষেত্রে এই যে সুপ্ত টিবি রয়েছে তাদের ক্ষেত্রে যদি চিকিৎসা করা হয়
তাহলে কতটুকু লাভ হবে? তাহলে কি একদম সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যেতে পারে? আপনারা জানেন যে টিবি কোনো ভ্যাকসিন বিসিজি যেটা প্রায় 100 বছর পুরানো, এরপরে কোনো ভ্যাকসিন আসেনি। অতএব আজকে সারা বিশ্বে আমরা যদি যক্ষ্মা মোকাবেলা করতে চাই, এই সুপ্ত টিবিকে চিকিৎসা করলে রোগীও ভালো থাকবেন এবং পরবর্তীতে সমাজও উপকৃত হবে। তো এই চিকিৎসা কতদিন দিতে হয় বা কিভাবে দিতে হয়? এই চিকিৎসা খুব সহজ, আপনার সাধারণত 3 মাস। তো বিভিন্ন পদ্ধতি রয়েছে। পৃথিবীর যেটা সবচেয়ে মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট যেটা বলবো, ওটা খুব সোজা। রুগীর 3টা করে ট্যাবলেট উনি খাবেন সপ্তাহে একবার, জি, 12 সপ্তাহ, অর্থাৎ মাত্র 36টা ট্যাবলেটের মাধ্যমে উনি সুপ্ত টিবির চিকিৎসা মেয়াদ পূর্ণ করবেন। এটা অনেক সময় যদি সরবরাহ নাও থাকে, তাহলে আরেকটা পদ্ধতি রয়েছে যেখানে রুগীকে 3 মাস প্রতিদিন খেতে হয়। আচ্ছা, তো 2টা পদ্ধতিই আছে, যেটা প্রথমে বললাম 12 সপ্তাহ 36টা ট্যাবলেট, আর এটা হচ্ছে 90 দিন প্রত্যেক দিন খেতে হবে। আমরা এই নিয়ে আরো কথা বলবো, একটি বিরতির সময় হয়েছে। একজন সুস্থ মানুষ যে কখনো টিবি চিকিৎসা নেয়নি বা তার কোনো উপসর্গ নেই, তাহলে তাকে কেন চিকিৎসা নিতে হবে? মূলত উনি নিজেকে এখান থেকে টিবি থেকে প্রোটেক্ট করবেন। ওনার মধ্যে সুপ্ত টিবি রয়েছে। যে কোনো পরিস্থিতিতে এই সুপ্ত টিবি কিন্তু সক্রিয় হতে পারে। পরবর্তীতে উনি টিবি আক্রান্ত হতে পারে, টিবি রোগী হিসেবে প্রকাশ পেতে পারেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সমাজের জন্য, মানব জাতির জন্য এটা ওনার একটা অবদান। কারণ উনি যদি চিকিৎসাটা নেন, ওনার মধ্যে যে সুপ্ত টিবিটা আছে সেটা দমন করা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে যক্ষ্মার এত বিশ্বব্যাপী এত বড় একটা সমস্যা, তার মধ্যে এই যে লেটেন্ট টিবি, এটাই হচ্ছে রিজার্ভয়ার, যেটাকে বলে একটা খনি বলতে পারেন। যে এই সুপ্ত টিবিটা সুপ্ত অবস্থায় থেকে যাচ্ছে, সময় সময় রোগীগুলি অজান্তে সক্রিয় টিবি হয়ে যাচ্ছে, এবং আমরা কোনোভাবেই টিবিকে ইনসিডেন্স, যেটা টিবির প্রাদুর্ভাবটা কমাতে পারছি না। আচ্ছা, তো এই যে যারা চিকিৎসা নিচ্ছে এবং যারা চিকিৎসা অনেকে আছে নিচ্ছেও না, তো চিকিৎসা যারা নিচ্ছে না তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে তাদেরকে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে একটা চিকিৎসকের কাছে আসবে বা চিকিৎসা গ্রহণ করার ব্যাপারে কিভাবে উদ্বুদ্ধ করতে পারি? এটার মধ্যে একটা যেটা খুব সুন্দর কার্যক্রম বাংলাদেশে চালু হয়েছে, এটাকে বলা হয় ইন্ডেক্স কেস ফাইন্ডিং অথবা অ্যাক্টিভ কেস ফাইন্ডিং। আমরা যখন একটি টিবি রোগী চিহ্নিত হয় এবং বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি যখন ওনার চিকিৎসাটা আরম্ভ করেন, তখন ওনাকে উদ্বুদ্ধ করেন, প্রশ্ন করেন যে আপনার বাসায় আশেপাশে কারা আছেন, আপনার পরিবর্গ অথবা সহকর্মীদের মধ্যে, এবং আপনি যদি এই রোগীগুলোকে আমাদের কাছে পাঠান, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পরীক্ষাটা করে নিশ্চিত হতে পারবো যে ওনার সুপ্ত টিবি অথবা সক্রিয় টিবি আছে। টিবির চিকিৎসার ক্ষেত্রে বা সুপ্ত টিবি চিকিৎসার ক্ষেত্রে কি ঝুঁকি রয়েছে বা সেটা থাকলে কিরকম? সোজা কথায় বলতে গেলে যে এইটা 12 সপ্তাহের যে পদ্ধতিটা রয়েছে, যেদিন উনি চিকিৎসা নেন, 3টা ট্যাবলেট খান, সেদিন ওনার একটু জ্বর ভাব রোগী বোধ করেন, সেটা জাস্ট সিম্পল প্যারাসিটামলের মাধ্যমে চলে যায়। এক, কোনো খুব সিরিয়াস পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। 2, 3 নম্বর হচ্ছে যে আমরা যদি এই সুপ্ত টিবির চিকিৎসাধীন কোনো রোগী যদি কোনো অসুবিধা বোধ করেন, তাহলে ওনার রক্ত টেস্ট করে আমরা বুঝতে পারি যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং তখন সেই ক্ষেত্রে ধরেন প্রায় 2% রোগীর এরকম সমস্যা হতে পারে, আমরা চিকিৎসাটাকে বন্ধ করে দিই। এবং যে প্রতিমধ্যে বন্ধ করে দিলে যে ওনার কোনো ক্ষতি হবে তা না, শুধু এই যে ওনার প্রতিরোধের যে ব্যবস্থাটা আমরা পরিপূর্ণভাবে ওনাকে দিতে পারলাম না। আচ্ছা, তো অনেকেই তো আছে যে হয়তো কখনো সে সুপ্ত টিবি চিকিৎসা নিয়েছে এবং পরবর্তীতে যদি তার সক্রিয় টিবি হয়ে থাকে বা হয়ে থাকার কি কোনো ঝুঁকি রয়েছে কিনা, এই ব্যাপারটা একটু প্রথমে জানতে চাই। এইরকম কি সম্ভাবনা আসলে আমাদের দেশে বা আপনার যে ক্লিনিক্যাল প্র্যাকটিস সেক্ষেত্রে কি আপনি দেখেছেন কিনা? মূলত আমরা সুপ্ত টিবি নিয়ে কাজ, যেটা বিশ্বব্যাপী কাজ, আগে এটা দেশব্যাপী, আমি যেটা তাইওয়ানের কথা উল্লেখ করলাম, কিছুটা দক্ষিণ আফ্রিকাতে এসছে। আসলে এই সুপ্ত টিবির চিকিৎসাটা উন্নত বিশ্বে প্রথমে গুরুত্ব আরোপ করা হয়, তাদের সম্পদের কারণ তারা সহজে এটা দিতে পারছিল।
কিন্তু পরে যখন আমরা আরো গভীরে চিন্তা করলাম যে টিবির যে এপিডেমিক বলবো, যে এই যে এত ভয়াবহ একটা জনস্বাস্থ্য সমস্যা, এটাকে কমাতে গেলে আমাদের মতন হাই বার্ডেন কান্ট্রি যেখানে অহরহ টিবি পাওয়া যায়, সেখানে আমাদেরকে এই চিকিৎসায় আনতে হবে। সো আমি বলবো যে সুপ্ত টিবি রোগী যদি এই ওষুধটা মানে গ্রহণ করেন, চিকিৎসা পদ্ধতিটা, প্রায় 99% রোগী কিন্তু একেবারে টিবির এগেনস্টে ওয়েল প্রোটেক্টেড হয়ে গেলেন, ওনাদের প্রতিরোধ গড়ে তুললেন। আছে এরকম রোগী, ধরেন কারো HIV হলো, অথবা কারো কোনো জরুরি কোনো কারণে ওনার টিউমার হলো, কোনো ক্যান্সার হলো, তখন শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেকখানি কমে যায়। আচ্ছা, তারপরে কেমোথেরাপি ওষুধের কারণে আরো কমে, তখন সেই সুপ্ত টিবিটা আবার ফিরে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যে একজনের একসময় টিবি হয়েছে, তার পরবর্তীতে আবার সুপ্ত টিবি চিকিৎসা পেয়েছে, আবার সক্রিয় টিবির ঝুঁকিও রয়েছে, কিন্তু আমাদের দেশের একটা বড় অংশ বা বলা যায় যে একটা উল্লেখযোগ্য অংশ রয়েছে যারা গর্ভ অবস্থায় টিবিতে আক্রান্ত হয়। এই ক্ষেত্রে ইমিউনিটির একটা ব্যাপার হয়তো রয়েছে, তো তাদের ক্ষেত্রে চিকিৎসা কিভাবে করতে হবে বা প্রতিরোধের জায়গাটা তাদের জন্য কি করা যায়? আমরা গর্ভাবস্থায় সক্রিয় টিবির চিকিৎসা করব, গর্ভাবস্থায় আমরা সুপ্ত টিবির চিকিৎসার দিকে যাব না। আচ্ছা, পাশাপাশি আপনি যে হাই রিস্ক গ্রুপের কথা আমরা আলোচনা করছিলাম, আরেকটা গ্রুপও এখন বেশ বড় আকারে হচ্ছে। আপনারা জানেন যে বিভিন্ন ক্রনিক ডিজিজে, যেমন ধরেন আগে যেটাকে আমরা বাত বলতাম, রিউমেটিজম, অথবা অন্য ধরনের কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স, আজকাল দেখা যাচ্ছে খুবই উন্নত মানের ওষুধের মাধ্যমে বায়োলজিক্স যাকে বলা হয়, সেই রোগকে সুন্দর নিয়ন্ত্রণে আনা যায়। নির্মূল তো করা যায় না, নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু এই বায়োলজিক্সগুলো আমাদের প্রতিরোধ ক্ষমতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। আচ্ছা, সো আমাদের এখানে দায়িত্ব, এবং আমি বলবো যে আমাদের যারা চিকিৎসক রয়েছেন, সহকর্মীবৃন্দ রয়েছেন, এই বিশেষজ্ঞ, এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ, ওনারা কিন্তু খুব এখন যত্নবান। ওনারা প্রথমে সুপ্ত টিবির পরীক্ষাটা করে নেন, যদি সেটা চিহ্নিত হয় ওনারা আগে সুপ্ত টিবির চিকিৎসাটা পরিপূর্ণ করে সেই বায়োলজিক্সের দিকে যান। আমরা এই নিয়ে আরো কথা বলবো, আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে। স্যার, এই যে যক্ষ্মার কথা যখন বলা হয় যে যক্ষ্মা আসলে রক্ষা নাই, আবার এখন শোনা যাচ্ছে সুপ্ত টিবি হলে সেই ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রেক্ষাপটে, বা আমাদের দেশে আসলে কোন ধরনের রোগী বেশি আছে? আমাদের দেশে নিঃসন্দেহে সক্রিয় টিবিকে চিহ্নিত করাটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি আমি বলবো। যেহেতু আমরা একটা হাই বার্ডেন কান্ট্রি, আমাদের প্রায় দিনে প্রায় 900-র মতন রোগী আক্রান্ত হন। তো সক্রিয় টিবি নিঃসন্দেহে 1 নম্বর গুরুত্ব পাবে, প্রায়োরিটি পাবে। কিন্তু আমাকে যদি এই প্রভাব ফেলতে হয় এই জনস্বাস্থ্য সমস্যাটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, পাশাপাশি আমাদেরকে সুপ্ত টিবির উপরেও চোখ রাখতে হবে। আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে যারা উন্নত বিশ্বে আগে এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা পাশাপাশি সমান গুরুত্ব দিতে চাই এই সুপ্ত টিবির উপরে, বিশেষ করে যারা হাই রিস্ক রয়েছেন। যেমন ধরেন স্বাস্থ্যকর্মী, একজন স্বাস্থ্যকর্মীর যদি সুপ্ত টিবি থাকে, উনি তো ওনার পেশার কারণে উনি অহরহ রুগী দেখছেন, রুগীর সেবা প্রদান করে যাচ্ছেন। হঠাৎ করে উনি যদি সক্রিয় টিবিতে আক্রান্ত হন, তাহলে ওনার জন্য কত বড় একটা সেটব্যাক, ওনার জন্য, ওনার পেশাগত একটা সমস্যা, উনি ওনার রুগীর সেবাটা ব্যাহত হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে। তারপরে যারা বললাম যে ধরেন অন্য যাদের বায়োলজিক্স পাচ্ছেন, ওনাদের ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে সুপ্ত টিবিকে গুরুত্ব দিয়ে থাকব। আচ্ছা, অনেকে আছে যারা বিভিন্ন কারণে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে, তো কিডনি রোগের ক্ষেত্রে অনেক ধরনের ওষুধ গ্রহণ করা যায় না, তাদের ক্ষেত্রে সুপ্ত টিবির চিকিৎসা কিভাবে দেওয়া যাবে? না, অত্যন্ত ভালো সংবাদ হচ্ছে যে যেই ওষুধগুলো এখানে দেওয়া হচ্ছে তাদের কিডনির উপরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা, সে কারণে সহজেই এই ওষুধগুলো কিডনি আক্রান্ত রোগীদেরকে দেওয়া যাবে। ইনফ্যাক্ট যারা কিডনি রোগে আক্রান্ত, যারা ডায়ালাইসিস নিচ্ছেন, অথবা যাদের ট্রান্সপ্লান্ট করবেন আগামীতে, অথবা ট্রান্সপ্লান্ট করিয়েছেন, ওনাদেরকে আমরা এই সুপ্ত টিবির চিকিৎসা দিয়ে এই ইসের বিরুদ্ধে, যক্ষ্মা থেকে ওনাদেরকে আমরা নিরাপদে রাখবো।
আমরা একদম কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দেশে এখন এই চিকিৎসাটা অতটা জনপ্রিয় কিন্তু নেই। এখনো দেখা যায় যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেই তারাই চিকিৎসা করছে বা তারাই বলছে যে চিকিৎসাটি প্রয়োজন। তো এই ব্যাপারে আসলে সচেতনতা বৃদ্ধির জন্য কি করণীয়? বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব হিসাবে আপনার পরামর্শটি যাচ্ছে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এটার ব্যাপারে প্রথম থেকে অগ্রাধিকার দিয়ে আসছে। আমরা যেই কনফারেন্সগুলি করি অথবা আমরা যক্ষ্মার কথা নিয়ে আমরা বিভিন্ন সভা সেমিনারে যক্ষ্মার যখন আমরা নিয়ে আলোচনা করি, তার মধ্যে আমরা একটা অংশ এই লেটেন্ট টিবি ইনফেকশন অথবা সুপ্ত টিবির উপরে আমরা সেই তথ্যটা শেয়ার করে থাকি। এবং ধীরে ধীরে আমি বলতে চাই যে শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক নন, আপনি জানেন যে লাং ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে বৈজ্ঞানিক সেমিনার করে থাকে, সরাসরি চিকিৎসকদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ সেশনস করে। সেখানের মাধ্যমে আমি বলবো যে গত প্রায় 3 থেকে 4 বছর আমরা নিয়মিতভাবে লেটেন্ট টিবি অথবা সুপ্ত টিবির কথাটা চিকিৎসকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি। এবং তার থেকেই আমরা আগে চাই চিকিৎসকরা এই জিনিসটাকে রুগীদের সামনে নিয়ে আসেন। পাশাপাশি যারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে সুপ্ত টিবির ব্যাপারে তারা যাতে সজাগ থাকেন এবং যেই সব রুগীকে তারা সাসপেক্ট মনে করেন তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে এনে পরীক্ষা করিয়ে এই চিকিৎসাটা আরম্ভ করেন। পরিশেষে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার মেসেজটি একটু শুনতে চাই। আমার মেসেজ হবে যে টিবি আমাদেরকে নির্মূল করতে হবে। টিবি একটি নীরব ঘাতক। আমরা সবসময় বলেছি যে টিবির চিকিৎসাটা ভালোভাবে নিতে হবে এবং পাশাপাশি এই যে নতুন একটা আঙ্গিক আসলো যে সুপ্ত টিবি, এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রেও আমি এটা গুরুত্ব আরোপ করা দরকার। কারো বাবার টিবি হয়েছে, সেই বাচ্চাগুলোকে আমাদের ভালো রাখার জন্য এই সুপ্ত টিবির চিকিৎসার ব্যাপারে আমরা অনীহা প্রকাশ না করি। ভয় পাওয়ার কিছুই নাই। এটা ধরে নেন একটা ভ্যাকসিনের মতন হচ্ছে, আপনি এটার চিকিৎসা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এখানেই বিদায় নিচ্ছি আজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।